অ্যানথ্রোপোলজি মূলত মানুষকে নিয়ে পড়ছে, মানুষকে বুঝছে। তো সেই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো বাবা একটা কথা বলেছিল যে তোমার প্ল্যান বি থাকতে হবে। ওটা যেটা দেখি যে অনেকটা কমার্শিয়ালাইজড, ওখানকার গ্রামে যারা আছে সেটা আমি খারাপ সেটা বলছি না, কিন্তু অনেক সময় যেটা হয় যখন আমরা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, আমাদের ট্যুরিস্টের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে আমরা তাদের কালচারটাকে কোনোভাবে হ্যাম্পার করব না। বাইরে গিয়ে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এক তো স্কুইড, তারপরে হচ্ছে অয়েস্টার, যেটা আমি ফার্স্ট টাইম ওখানে ট্রাই করলাম এবং খারাপ খুব একটা লাগেনি না। ট্রাইবাল বা আদিবাসী যখন আমরা বলি, আমাদের মনে হয় ডিফারেন্সটা ওখানে তারা নিজেদের অরিজিনটা বোঝে। এবং সব থেকে বেশি এই যে আমি একটা জাস্ট মেনশন করবো, এখনকার দিনে রিসার্চে ক্লাইমেট নিয়ে প্রচুর কথা হয়। ইটস আ হট টপিক। হ্যাঁ, এত বেশি করতে হতো না যদি আমরা আমাদের অরিজিনটা বুঝতাম। ওয়েলকাম টু মন চায় আড্ডা। আমি সুস্মিতা, আর আজকের আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে এমন একটি মিষ্টি মেয়ে যার কাছে আছে ইন্টারেস্টিং সব গল্প। আর সেই গল্প তো শুনতেই হবে, কারণ তার সাবজেক্টটাই খুব ইন্টারেস্টিং। তাহলে চলুন আমরা আর দেরি না করে আলাপ করে নিই তার সঙ্গে। পৃথা, ওয়েলকাম টু মন চায় আড্ডা। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, ইনভাইট করার জন্য, এবং আমার গল্পটা যে তুমি শুনতে চাইছো এটা আমার কাছে মানে আই রিয়েলি থ্যাংক ইউ। তো নমস্কার, আমার নাম পৃথা এবং আমি প্রেজেন্টলি চাকরি করি এবং রিসার্চের দিকে পা বাড়াচ্ছি, শিখছি অনেক কিছু। আর আজকে গল্প শেয়ার করব যেটুকু আমার কাছে আছে এক্সপিরিয়েন্স সেগুলো। একদম, কারণ তোমার সাবজেক্টটাই এমন ইন্টারেস্টিং, যেটা নিয়ে সত্যি আমারও ভীষণ জানতে ইচ্ছে করছে, কৌতূহল তো হচ্ছেই। আর আমার মনে হয় যে ভিউয়ারদেরও কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করবে তোমার সাবজেক্টটা, কারণ তুমি তো অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছো। আমরা আমাদের চারপাশে খুব একটা দেখি না যে এই সাবজেক্টটা নিয়ে পড়ছে। তো তোমার এই সাবজেক্টটা নিয়ে পড়ার ইচ্ছেটা কি ছোটবেলা থেকে, না আমার কিভাবে ইন্টারেস্টটা এলো? ছোটবেলা থেকে ঠিক ইন্টারেস্ট বলবো না, তার কারণ ছোটবেলায় জানতাম না যে অ্যানথ্রোপোলজি এক্সিস্ট করে বা এরকম কিছু সাবজেক্ট আছে। কিন্তু ছোটবেলায় সবার যেরকম ডাক্তার, টিচার এরকম হওয়ার ইচ্ছে থাকে, আমারও ছিল। ক্লাস 12-এ যখন পড়ি তখন আমাদের কিছু ক্যারিয়ার ওরিয়েন্টেশন হতো স্কুলে, এবং লাইব্রেরিতে আমার মনে আছে যে বাইরে একটা বড় বোর্ড টাঙানো থাকতো যেখানে ক্যারিয়ার অপশনস এগুলো দেওয়া থাকতো। তো সেই লিস্টে আমার হঠাৎ চোখে পড়ে যে অ্যানথ্রোপোলজি একটা শব্দ লেখা রয়েছে। তো সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমি প্রথমবার শুনছি সেটা। তো সেটা শোনার পর আমি সেদিনই এসে মানে তারপরে একটু অ্যানথ্রোপোলজি নিয়ে সার্চ করতে শুরু করি। তারপরে যেটা দেখি যে অ্যানথ্রোপোলজি মূলত মানুষকে নিয়ে পড়ছে, মানুষকে বুঝছে। তো সেই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো সেখান থেকেই মানে সেই প্যাশন বলবো না, ইন্টারেস্ট জন্মেছিল। তারপরে আস্তে আস্তে একটা প্যাশনে পরিণত হয়েছে। আসলে কি হয়, আমাদের বাঙালি বাড়িতে যখনই কোনো সাবজেক্টের কথা বলা হয়, তো আমাদের মনে হয় প্রথমেই একদম যেগুলো মেইন স্ট্রিম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো তোমরা পড়ো। তো এইরকম একটা সাবজেক্ট তুমি পড়তে চাইছো, বাড়ি থেকে কোনো সাপোর্ট ছিল, মানে কি রিয়াকশন ছিল? বাড়ি থেকে খুব একটা রেজিস্ট্যান্স আমি পাইনি। তার কারণ প্রথম থেকেই এটা ছিল যে আমি যা পড়তে চাই সেটা পড়তে পারি। তো আমি যে সময় অ্যাপ্লাই করি অ্যানথ্রোপোলজির জন্য, আমি খুব একটা কলেজ পাইনি। সে সময় আমি 3টে কলেজ পেয়েছিলাম এবং 3টে কলেজেই অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। কিন্তু বাবা একটা কথা বলেছিল যে তোমার প্ল্যান বি থাকতে হবে। তো যার জন্য হয়তো জুওলজি, বোটানি, সাইকোলজি এগুলো তো অ্যাপ্লিকেশন করেছিলাম। তো লাকিলি আমি পেয়ে যাই অ্যানথ্রোপোলজি, এবং তারপরে তো সবকিছুই মানে আমারও ইন্টারেস্ট বাড়ে, এবং বাবা মারাও জানতে পারে যে অ্যানথ্রোপোলজি এই নিয়ে পড়াশোনা করছি। তো খুব একটা রেজিস্ট্যান্স কোনোদিনই পাইনি। এরকম কখনো মনে হয়েছে তোমার কাজ করতে গিয়ে যে ভাগ্যিস এই সাবজেক্টটা পড়েছিলাম? হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি প্রতিদিনই মনে হয়, মানে প্রতিদিন মনে হয় বলতে কিরকম যে এখন যেহেতু এমন একটা রোলে আছি যেখানে আমার এক্সপোজারটা আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন জায়গায় বাড়ছে। তো সেখানে গিয়ে যখন একটা
প্ল্যাটফর্মে গিয়ে যখন দেখি, সেটা ন্যাশনাল হতে পারে বা গ্লোবাল প্ল্যাটফর্মে, দেখি যে মানুষজন যখন কমিউনিটি নিয়ে আলোচনা করছে, তো সেখানে আমার তখন মনে হয় যে ভাগ্যিস আমি অ্যানথ্রোপোলজিটা আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, যে তার জন্য আমি সেই কন্ট্রিবিউশনটা করতে পারছি সেখানে। যে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি কথা বলতে পারছি, সেটা হয়তো পারতাম না যদি না হয়তো আমি অ্যানথ্রোপোলজি আমার ব্যাকগ্রাউন্ড থাকতো। তো সেটা তো আমার প্রত্যেক দিনই মনে হয়। খুব ইন্টারেস্টিং তোমার সাবজেক্টটা, মনেই হচ্ছে আজকে তোমার কাছ থেকে অনেক গল্প আমাদের শুনতে হবে, শোনার আছে। আর নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যে কি ধরনের, কেমন মজার মজার গল্প ওর কাছ থেকে আমরা আজকে পাবো। আসলে তোমাকে তো কাজের সূত্রে নানা রকমের জায়গায় যেতে হয়, বিশেষ করে তোমার ফিল্ড ওয়ার্কের জন্য। তোমরা এমন জায়গায় যাও, আমরা যেরকম ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাই, কিন্তু তোমাকে তো কাজের জন্য বিভিন্ন প্রত্যন্ত জায়গাতেও যেতে হয়, এবং সেখানে তাদের সঙ্গে তোমার কাজ করার যে অভিজ্ঞতা, সেটা যদি তুমি একটু শেয়ার করো আমাদের সাথে। অভিজ্ঞতা বলতে এখনো যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে, এখনো অনেক অভিজ্ঞতা মানে হওয়া বাকি আমার, আমি কিছুই এখনো শিখিনি, শিখছি। আহ, সেটা হচ্ছে প্রথম, মানে যে কটা মানে কমিউনিটি লেভেলে যখন কাজ হয়, আমাদের গ্রাম্য এলাকায় যেতে হয় অনেক সময় ডেটা কালেকশনের জন্য। তো তখন যেটা হয় যে গ্রাম্য পরিবেশে গিয়ে ওদের নিত্যদিনের যে ওদের জীবনটা, সেটা বোঝা যায়। এবং তার মধ্যে একটা মানুষ কিভাবে জীবন যাপন করছে, সেটাও মানে তাদেরকে দেখে বোঝা যায়। এবং তাদের সাথে যখন কথা বলা হয়, কি হয়, ট্যুরিস্ট ডেস্টিনেশনে যখন আমরা যাই এখন অনেক, আমরা হয়তো শুনি যে একটু অফবিট হ্যাঁ, ডেস্টিনেশন। একদম। হ্যাঁ, তো সেই সব জায়গাতেও যখন আমরা যাই, আমরা কিছুটা যেটা দেখি যে অনেকটা কমার্শিয়ালাইজড ওখানকার গ্রামে যারা আছে, সেটা আমি খারাপ সেটা বলছি না। কিন্তু অনেক সময় যেটা হয়, যখন আমরা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, আমাদের ট্যুরিস্টের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে আমরা তাদের কালচারটাকে কোনোভাবে হ্যাম্পার করব না। আমরা অনেক সময় আমাদের কালচারটাকে তাদের উপরে ইম্পোজ করার চেষ্টা করি, বা এমন কিছু ভাবে আমরা অ্যাক্ট করি যেটা হয়তো তারাও নিজেদেরকে সেইভাবে ওরিয়েন্ট করার চেষ্টা করে। যেরকম আমি একটা এক্সাম্পল বলছি, এটা জানি না, অনেক সময় রিসার্চ হয়তো অনেক ভালো, কিন্তু রিসার্চের কিছু কিছু ড্রব্যাক বলবো না, কিছু বলে না প্রোজ অ্যান্ড কনস, কনসের মতো। কিছু লিমিটেশনস অনেক সময় থাকে। আমার মনে আছে আমরা যখন প্রথম আমি ফিল্ডে যাই আমার গ্র্যাজুয়েশনের সময়, আমরা একটা লোধা গ্রামে গেছিলাম। এবং সেই লোধা গ্রামটায় প্রায়শই প্রচুর স্টুডেন্টস, তাদের মানে প্রফেসররা তাদের স্টুডেন্টস নিয়ে যায় সেখানে স্টাডি করতে, সেই লোধা কমিউনিটিটাকে বুঝতে। এটা যেরকম একটা দিক, আরেকটা দিক হচ্ছে আমরা যখনই সেখানে যাচ্ছি আমাদের কিন্তু একটা ফুটফল ফেলছি, মানে আমাদের আমরা যারা যাচ্ছি, আমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউ, আমাদের ভিশনটা ওদের উপর ইম্পোজ করে আসছি। এবং ওখানে গিয়ে যখন আমরা তাদের লাইভলিহুড, তাদের কালচার নিয়ে যখন কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ধরো বিয়েতে আমরা রাইটস দি প্যাসেজ পড়ি অ্যানথ্রোপোলজিতে, সেখানে হচ্ছে জন্ম, বিয়ে এবং মৃত্যু, এটা হচ্ছে লাইফ সাইকেল একটা হিউম্যান সোসাইটিতে। তো সেখানে যখন জিজ্ঞেস করছি যে তোমাদের বিয়েতে কি কালচার, তোমরা কি পড়ো, বা কি ধরনের আচার বিচার আছে, আর মনে আছে ম্যাক্সিমাম জন বলেছিলেন যে আমরা তো ওই তো লাল শাড়ি পরি, আর সোনার গয়না তো পরতে পারি না, যেরকম আর কি তোমরা সবাই পড়ো, আমরা ওই রূপোর গয়না দিয়ে চালিয়ে দিই, আর মুকুট। মানে বেশিরভাগ যে আচারগুলো ওনারা বলছিলেন, সেগুলো সমস্তটাই কিন্তু বেঙ্গলি ট্রেডিশন থেকে নিয়ে আসা ওটা। হ্যাঁ, মানে আচ্ছা। ওখান থেকে ইন্সপায়ার্ড। এবং এটার আরেকটা দিক হচ্ছে, শুধুমাত্র তাই নয়, এই যে এখনকার দিনে টেলিভিশন সবার বাড়িতে, সিরিয়ালস হচ্ছে, তারাও কিন্তু সিরিয়ালস দেখছে, তো কোথাও একটা ওই কালচারাল ট্রানজিশনটা, সেটা একটা খুব চোখে লাগে। মিক্সিং যেটা আর কি হ্যাঁ, বলতে চাইছো। হ্যাঁ, সেটা খুব কোথাও একটা
চোখে লাগে এর জন্যই যে ওদের কালচারটা কোথাও একটা হারিয়ে ওদের যাচ্ছে, নিজস্বতাটা হারিয়ে হারিয়ে যাচ্ছে। যাচ্ছে। যেখানে বা শহুরে কালচার বলবো বা হুম অন্য হুম। মানে বাঙালি কালচারের সঙ্গে কোথাও একটা মেইন মিশে স্ট্রিম যাচ্ছে। হয়ে যাচ্ছে mainstream। অনেকটা। তো এটা কোথাও একটা হয়তো অনেক ক্ষেত্রে চোখে লাগে। আহ, কারণ প্রত্যেকটা সোসাইটি তো ডেভেলপ করছে, আমরা অনেক সময় মনে করি আমরা ডেভেলপড, হুম হুম। তারা মানে মানে তারা আন্ডার ডেভেলপ ডেভেলপড। হুম নয়। হুম ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজিতে যেরকম আমরা বিশ্বাস করি প্রত্যেকটা সোসাইটি নিজের পেসে ডেভেলপ করছে, হুম হুম। তার একটা ইভলিউশন হচ্ছে, তো সেই জায়গাটা হয়তো আমাদেরকে কোথাও একটা বুঝতে হবে বা সেইভাবে রেসপন্সিবিলিটি নিয়ে আমাদেরকে এগোতে হবে। এই যে তুমি কাজের সূত্রে তুমি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তুমি ঘুরেছো, তো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে তোমার কখনো যেটা একটু অন্যরকম, ওদের কালচারটা যেটা দেখে তোমার মনে হয়েছে যে সত্যি একটু অন্যরকম, এরকম কোথাও অভিজ্ঞতা হয়েছে এরকম কিছু? হ্যাঁ, রিসেন্টলি এবছর যখন অস্ট্রেলিয়া যাই, হুম তখন আমাদের একটা মানে যেহেতু আমাদের এটা পুরোটাই একটা ইন্টারভেনশন স্টাডি ছিল, হুম ইমপ্লিমেন্টেশন রিসার্চ বলে হুম যেটাকে, তো সেক্ষেত্রে আমাদের ওখানকার যারা অ্যাবরিজিনালস হুম তাদের সাথে আমাদের একটা ইন্টারাকশন করানোর একটা চেষ্টা করা হয়েছে। তো সেখানে আমরা যখন যাই এবং মানে ওদের এরিয়াতে তো আমরা যেতে হুম হুম পারিনি, তার কারণ অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনালসদের এরিয়াগুলো ভীষণ রিমোট এরিয়াস, হুম হুম মানে সেখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেখানে তখন যেটা হয়েছে, যেটা ইন্টারেস্টিং লেগেছিল, আহ, মানে একটা মাথার মধ্যে চলছিল যে আমরা ইন্ডিয়াতে যখন আদিবাসী বা ট্রাইবালদের হুম কথা বলি, হুম হুম আমরা কিন্তু অনেকটা পপুলেশনটা আমরা অনেকটা অ্যাডমিক্সচার হুম পপুলেশন, হুম মানে আমি 10 জনের মধ্যে 2জন ট্রাইবাল দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু চট করে বলতে পারবো না যে 2জন আদিবাসী। হুম হুম। হ্যাঁ, কিন্তু আহ, ওখানে কোথাও একটা ওই তফাৎটা খুব চোখে লাগে। মানে আচ্ছা। শহরগুলোতেও আমরা 3টে শহরে গেছিলাম, কিন্তু সেই শহরগুলোতে আমরা খুব একটা যে অ্যাবরিজিনালসদের প্রেজেন্স দেখতে পেয়েছি সেরকমটা নয়। এবং এটা সেখানেও আমরা যখন ওখানকার যারা হেলথ প্রোভাইডার্স এবং হেলথ কেয়ার প্রফেশনালস হুম তাদের যখন সাথে কথা বলছিলাম, যেটা আমরা খুব আমাদের অবাক করেছিল যে আহ, যে কোনো হেলথ সিস্টেম বা সেখানে হুম আহ, এটাকে ভীষণ রেসিস্ট একটা চোখে দেখা হয়। মানে তারা যখন একটা হেলথ কেয়ারে যাচ্ছে, হ্যাঁ, তাদের হুম সার্ভিসটা নেওয়ার জন্য, সেখানে কিন্তু তাদেরকে ভীষণ রেসিজম ফেস করতে হয়, বিকজ হুম অফ দেয়ার কমপ্লিটলি ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে। হুম হুম হ্যাঁ, তো সেটা আমার কোথাও, আমাদের শুধু আমার নয়, আমার ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই আলোচনা করছিলাম যে ইন্ডিয়াতে হয়তো কোথাও একটা এইটার এটা নেই বা এটা আমরা ফেস করি না। মানে হুম হুম আমাদের হসপিটালে যখন ওপিডিতে 200 জন লাইন দিয়ে থাকে, সেখানে হয়তো খুব মানে আমরা খুব কষ্ট করে হয়তো চেষ্টা করে বলতে পারবো যে কে হুম। আছে, বা সেই রেসিজমটা এখানে হয়তো সেইভাবে সেভাবে নেই। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কাজ করে না, যেটা ওখানে খুব এভিডেন্ট। তো এটা একটা আমাকে খুব মানে মানে ইন্টারেস্ট, হ্যাঁ, হ্যাঁ, অন্যরকম মনে হ্যাঁ হয়েছে আর কি অন্যরকম মনে এখানকার হয়েছিল। থেকে। আর এখানেও তো তুমি বিভিন্ন জায়গায় গিয়েছো। আচ্ছা, এই যে ফিল্ড ওয়ার্কে গিয়েছো, তোমার কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করেছো? মনে হয়েছে যে আমি একটা ইয়াং মেয়ে যাচ্ছি, কখনো এরকম কখনো মনে হয়েছে? হ্যাঁ, চ্যালেঞ্জ বলতে উম, যখন মানে এই এখন যে অফিসে আছি আর কি, সেই অফিসে তো প্রত্যেকে ভীষণ কেয়ারিং, মানে সবাই আগে সেফটির দিকটা ভেবে তারপরেই আর আমরা এমন কোনো রিমোট এরিয়াতে যাই না যেখানে খুব একটা সিকিউরিটি ইস্যু হয়। হুম হুম কিন্তু তাও মানে রাত বিরেতে হয়তো আমরা কোথাও অ্যাভয়েড করি। আর সাধারণত গ্রাম অঞ্চলে যেতে গেলে আমরা যেটা ফোকাস করি ভোরবেলা গিয়ে বিকেল বিকেল ফিরে আসা, হুম কারণ হুম। তাদেরও কাজ থাকে, তারা দুপুরবেলা মানে সকালবেলা কাজে বেরিয়ে। ওদের রাতটাও তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। একদম। তো সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করি, হুম সেরকম আমার কোনোদিন ইনসিকিউরিটি ফেস আমাকে করতে হয়নি। কারণ আমরা হয়তো বলি যে সেই জায়গাগুলো হুম। হয়তো খুব ইনসিকিউর, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় আমি তো কোনোদিন করিনি সেভাবে ফেস সেইভাবে। করোনি। আচ্ছা, এরকম যখন তুমি এরকম এরিয়াতে গেছো, ট্রাইবাল এরিয়াতে গেছো, কোনো ওখানকার কোনো খাবার তুমি কখনো ট্রাই করেছো? খাবার সেইভাবে ট্রাই তো কোনোদিন করিনি, মানে না, সেইভাবে আমি ট্রাই করিনি। মানে ওরা যেরকম যেরকম আমরা ফিল্ডে যখন যেতাম,
ওরা যেরকম ভাত ডাল যেরকম খায় হ্যাঁ সেরকম, হ্যাঁ, মানে সেরকমই। আমি ট্রাইবাল বলতে আমার এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে মূলত এই ইস্টার্ন রিজনে যারা ট্রাইবালস, এবং হুম হুম, তাদের খাবার দাবারটা কিন্তু অনেকটাই অনেকটা আমাদের আমাদের মতো। মতো, মানে আমাদের বলতে মেইন স্ট্রিমড হয়ে হুম গেছে আর হুম। কি, মানে তারাও ওরকম আর কি, তো ওর জন্য। এই যে তুমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছো, সেখানে এমন কোনো স্ট্রেঞ্জ কোনো খাবার কখনো ট্রাই করেছো যেটা তুমি কলকাতায় সেভাবে খাও না বা খাওয়া হয় না, এরকম কিছু ট্রাই করেছো কখনো? হ্যাঁ, বাইরে গিয়ে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এক তো স্কুইড, তারপরে হচ্ছে অয়েস্টার, হুম হুম, যেটা আমি ফার্স্ট টাইম ওখানে ট্রাই করলাম, আমার খারাপ খুব একটা লাগেনি। লাগেনি না? না। তুমি এমনি কি ফুডি, মানে খেতে ভালো হ্যাঁ লাগে? হ্যাঁ, একদম। খেতে ভালোবাসো? হুম। মানে কলকাতার স্ট্রিট ফুড কেমন লাগে? হ্যাঁ, কলকাতার স্ট্রিট ফুড খুবই ভালো লাগে, কিন্তু খুব একটা খাওয়া হয় না। সেভাবে হয় না? না, মানে মানে খুব একটা যে বাইরে গিয়ে খাওয়া বা এটা এটা হয়তো হয় না। কিন্তু হ্যাঁ, কলকাতার স্ট্রিট ফুড তো আলাদাই, মানে ফুচকাটা তার মধ্যে হয়তো উপরে থাকে। একদম, কলকাতার ফুচকা ভালোবাসে না এইরকম বাঙালি কি পাওয়া যাবে? একদমই নয়। দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন, কলকাতায় এসে প্রথমেই বলবে কি, ফুচকা ফুচকা। খাবো। আর এমনিতে কি মায়ের হাতের বাঙালি রান্না? একদম, বাড়িতে আমি মাছ ভাত খেতে বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা। বাড়িতে মাছের পাতলা ঝোল, ভাত, ডাল এগুলো বেশি আমার ভালো লাগে, তো হুম। ওগুলোই। তোমার তো কাজের যে পুরো তোমার স্পেসটা একদমই তো ডিফারেন্ট। তুমি সারাক্ষণই সকাল থেকে নিশ্চয়ই তোমার ভীষণভাবে ব্যস্ততা থাকে, তো তার মাঝখানে নিজের জন্য সময় পাও? হ্যাঁ, নিজের জন্য সময় বলতে পুরোটাই আমি মনে করি নিজেরই সময়, মানে ওইটার মধ্যেই কাজ করছি। কিন্তু নিজের সময় বলতে হ্যাঁ, যেটা হয় যে শনি রবিবার হয়তো একটু সময় পেলাম, এই নিজের মতো কাটালাম, কখনো হয়তো আজকাল তো আমরা মোবাইল স্ক্রোল করি সবাই, আর কখনো কখনো ইচ্ছে হলে আহ আঁকি বা কোনো বই হয়তো পড়লাম, হুম। তো সেরকম আর কি। হ্যাঁ, তোমার আঁকা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তুমি ভালো আঁকো তো। তো এটা কি ছোটবেলা থেকে আঁকতে পছন্দ হ্যাঁ, ছিল? ছোটবেলা থেকেই আঁকতাম। আমার হুম আঁকতে ভালো লাগতো, মানে আঁকতাম আমি ছোটবেলা থেকে, কিছু সময় শিখেওছি আঁকা। হুম হুম। তো হ্যাঁ। তুমি যখন এইরকম ট্রাইবাল এরিয়াতে কাজ করো, সেই ট্রাইবাল কমিউনিটি নিয়ে কাজ করো, সেখানে একটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে ওরা তো এখন নিজেদের অধিকার নিয়ে, নিজেদের যে অ্যাওয়ারনেস তাদের মধ্যে কিন্তু অনেকটা বেড়েছে। সম্প্রতিও আমরা দেখেছি নিউজিল্যান্ডের যে ঘটনা, সেটা নিয়ে তোমার কি বলার আছে, মানে তুমি কিছু বলতে চাও এটা নিয়ে? নিউজিল্যান্ডের ঘটনাটা, আমার যেটা মনে হয় যে অধিকার যখন আমরা কথাটা বলি, শব্দটা অনেকটা, মানে আমি আমার অ্যানথ্রোপোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিয়েই বলছি। এই অধিকারের প্রশ্নটা আসে তখনই যখন আমরা রিসোর্স গুলোকে সরিয়ে নিই, মানে আমরা মানুষরা তো আমাদের কালচার, আমাদের সোসাইটি ডেভেলপই করেছে আমাদের চারিপাশে যে রিসোর্সেস গুলো হুম রয়েছে। হুম মানে আমি নদীর মাছ খাচ্ছি, মানে আমার আশেপাশে নদী রয়েছে বলেই হুম আমি মাছটা খাচ্ছি। হ্যাঁ, আবার কেউ যদি মাংস খাচ্ছে, মানে কেউ যদি পর্ক খায়, হুম। তার মানে তার সেখানে নদী নেই, বা সেখানে পর্কের মানে আহ, মানে পর্ক রয়েছে বেশি বেশি রয়েছে হচ্ছে, অ্যানিমাল। হ্যাঁ। হুম তো মানে আমাদের এনভায়রনমেন্ট সেট আপটা যেরকম, আমাদের কালচারও কিন্তু সেইভাবেই ডেভেলপ হয়েছে। এবার যত আমরা মানে মাইগ্রেট করেছি, পপুলেশন ডিসপার্স হয়েছে, আহ তত কিন্তু আমরা যারা মেইন স্ট্রিমে চলে এসেছি, মানে যারা একটু মফস্বল শহর, হুম আমরা কিন্তু রিসোর্স গুলোকে টেনে নিয়েছি আমাদের দিকে। হুম তো তখনই কিন্তু এই অধিকারের প্রশ্নটা চলে আসে যে আমরা ওদের কাছ থেকে, ওদের নয়, মানে সেই জায়গা থেকে রিসোর্স গুলো আমাদের দিকে টেনে নিচ্ছি, হুম অ্যান্ড ওদের কাছে কিছু ফেলে রাখছি, মানে ওদের কাছে আর কিছু রাখছি না, মানে হুম ওদের কাছে আর কিছু নেই। হুম। তখনই কিন্তু অধিকারের প্রশ্নটা চলে আসে। আর আমরা অনেক সময় আমাদের আর ওদের বলি কথাটা, কিন্তু আমার মনে হয় আমরা প্রত্যেকেই ওখান থেকেই এসছি। আমরা 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 মানে সবাই আমরা। হ্যাঁ, হুম আমরা ওখান থেকেই কিন্তু এসছি। আমরা হয়তো পপুলেশন ওয়াইজ আমরা আলাদা হয়ে গেছি, আমরা আমরা নিজেদের অরিজিনটা নিয়ে জানি না, কিন্তু তারা কিন্তু তাদের অরিজিনটাকে নিয়ে এখনো কনসার্ন। এবং এই যে এক্সপ্রেশনটা যেটা হুম হয়েছে নিউজিল্যান্ডে, এটা কিন্তু তারই একটা রিফ্লেকশন। কারণ আমরা আমাদের অ্যানসেস্টার বা আমাদের যে অরিজিন, সেটা আমরা ভুলে গেছি। আমরা হয়তো 4-5টা জেনারেশনের নাম বলতে পারবো, তার আগে কিন্তু আমরা জানি না। জানি না। হুম হ্যাঁ, তো ট্রাইবাল বা আদিবাসী যখন আমরা বলি, আহ, আমাদের মনে হয় ডিফারেন্সটা ওখানে, তারা নিজেদের অরিজিনটা বোঝে। এবং সব থেকে বেশি, এই যে আমি একটা জাস্ট মেনশন করবো,
এখনকার দিনে রিসার্চে ক্লাইমেট নিয়ে প্রচুর কথা হয়। ইটস আ হট টপিক। হ্যাঁ, আহ, এত বেশি করতে হতো না যদি আমরা আমাদের অরিজিনটা বুঝতাম। একদম। তারা তারা ওদের অরিজিনটা বোঝে এবং সেটাকে সেইভাবে প্রিজার্ভ করার চেষ্টা করে। তো এটাই মানে প্রিজার্ভেশনটা ভীষণ দরকার, আমাদের নেচারের এগেনস্টে গিয়ে যে কিছু করা যায় না, আর তাহলে যে সেটা ব্যাকফায়ার করে। আর সেখানেই মনে হলো ব্যাকফায়ারের কথায় যে অস্ট্রেলিয়াতে তুমি গিয়েছিলে বুমের আগের কথা। খুব ভালো লাগছে পৃথা তোমার সঙ্গে কথা বলে। সত্যি আমরা অনেকটা জানতে পারছি এই যে প্রত্যন্ত এলাকার জনজাতি তাদের সম্বন্ধে। যদি কেউ অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে চায়, যদি কেউ এই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করতে চায়, কাজ করতে চায়, তাহলে তুমি তাদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস দেবে? আমি বলার কেউ নই, মানে আমি নিজেও শিখছি, এক্সপ্লোর করছি, এখন অনেক শেখা বাকি, কিছুই জানি না সেভাবে। কিন্তু যেটা ওই অ্যানথ্রোপোলজি যেহেতু খুব টেকনিক্যাল দিক থেকে বলছি, অ্যানথ্রোপোলজি এখন বিএসসি লেভেলে অনেক জায়গায় আছে, অ্যাভেলেবেল আছে, কোর্স প্রোভাইডেড, মানে দেওয়া হয়, করানো হয়। তারপরে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, অন্যান্য ইউনিভার্সিটি আছে, প্লাস ন্যাশনালি অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স প্রোভাইড করে, ডিগ্রি। এবং সেখান থেকে তারপরে আস্তে আস্তে কি হয় না, যখন আমরা ওই ওরিয়েন্টেশনটার মধ্যে থাকি, আস্তে আস্তে ওই মানে রাস্তাগুলো খুলে যায়, কে কোন একদম। দিকে যাবে। কারণ ওই মানে যেটা বলছি আর কি, মানে অ্যানথ্রোপোলজি খুবই ভার্সেটাইল একটা সাবজেক্ট। মানে কেউ যদি মনে করে, মানে আমি একটা কথা শুনেছিলাম, যখন মানে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন কি নিয়ে পড়ো, খুব একদম শুরুর দিকের কথা বলছি, আমি বলছিলাম অ্যানথ্রোপোলজি, উনি বলেছিলেন যে তাহলে কি তুমি মিউজিয়ামে কাজ করবে? তো তখন আমার কাছে উত্তর ছিল না। কিন্তু এখন এসে আমি যখন পিছনে তাকাই, এটুকু বলতে পারি যে এতটা ভার্সেটাইল, যে ওই ওরিয়েন্টেশনটার মধ্যে থাকতে থাকতে একটা মানুষ কিন্তু বুঝে যেতে পারে যে সে কোন দিকে সে কোন এগোতে দিকে যেতে চায়। চাইছে। তো এটা একটা। আর এছাড়া তো ওই টেকনিক্যালি যা থাকে আর কি, একটার পর একটা পিএইচডি কেও করতে পারে, রিসার্চে এগোতে পারে, রিসার্চে একটা ভাস্ট স্কোপ রয়েছে। তার সাথে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে খুব একটা অ্যানথ্রোপোলজি আমার জানা নেই, হয়তো থাকতে পারে, এরকম মানুষজনও আছে হয়তো যারা কাজ করছে। এই যদি এই প্রফেশনে না আসতে তাহলে তুমি কি হতে? তাহলে হয়তো আমি মানে আঁকতাম বা কিছু একটা আঁকা নিয়ে করতাম, বা মার যেরকম ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব, কিন্তু সেটা আমি সাহস করে উঠতে পারিনি। তো হয়তো মেবি। আমাদের গল্প তো ভীষণ এগোচ্ছে, আর তোমার জার্নিটা সত্যিই কিন্তু ভীষণ ইন্সপায়ারিং। খুব ভালো লাগছে, নিশ্চয়ই আপনারাও খুব এনজয় করছেন। এবার পৃথা, আমাদের একটু র্যাপিড ফায়ার রাউন্ড। তোমায় কিছু আমি প্রশ্ন করবো, জাস্ট রাইট রং কিছু নেই, 1 সেকেন্ডে তুমি আনসার করবে, ঠিক আছে? চা না কফি? কফি। পাহাড় না জঙ্গল? পাহাড়। অ্যাকচুয়ালি জঙ্গলও, মানে কোনটা বলবো, যাই হোক, পাহাড়। দুটোই। দুটোই। বাইরের খাবার না বাড়ির খাবার? বাড়ি। মর্নিং পার্সন না নাইট আউল? নাইট আউল। এখন বোধহয় বেশিরভাগ হ্যাঁ। মানুষই নাইট আউল, না? যাকে শোনা যায় না সকালে উঠতে পারি না, কিন্তু রাতে সারা রাত জেগে আছি। মানে আমরা সানরাইজ দেখি সারা রাত জেগে, তারপরে সানরাইজ থেকে ঘুমোতে যাবো, মানে উঠে সানরাইজ। এমন একটা স্ট্রেঞ্জ ফুড যেটা তুমি ট্রাই করেছো? ওই অয়েস্টার। আচ্ছা। কোনো ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন? ড্রিম এখনো অবধি, এখনকার মতো ড্রিম হচ্ছে আমার হর্নবিল ফেস্টিভ্যালে যাওয়ার খুব ইচ্ছে। ও, যেটা নাগাল্যান্ড। নর্থ ইস্টে, নাগাল্যান্ডে। দারুণ, খুব ওটা কালারফুল, খুব ভালো। এমন 3টে জিনিস যেটা সবসময় তোমার ব্যাগে থাকে? ফোন, ওয়ালেট আর চার্জার। বেস্ট ট্রাভেল হ্যাক? অলওয়েজ ক্যারি লেস, একদম। সবসময় কম জামা কাপড় প্যাকিং করে নিয়ে যাওয়া। একদম। তোমার লাইফকে যদি ডেসক্রাইব করতে হয় তাহলে 1 ওয়ার্ডে কি বলবে? এক্সাইটিং। থ্যাংক ইউ পৃথা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, আর তোমার জার্নি আমাদের মন চায়ের আড্ডায় শেয়ার করার জন্য। আশা করছি আমাদের আজকের যে এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে, এবং
অনেককেই কিন্তু ইন্সপায়ার করবে যারা এই সাবজেক্টটা নিয়ে, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নিয়ে পড়তে চাও। আর আমাদের এই যে আড্ডা, সেটা তো জারি থাকবেই। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ পৃথা, মন চায় আড্ডার তরফ থেকে এই ছোট্ট উপহার তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য আর আমার গল্প শোনার জন্য। আর আমার যেটুকু এক্সপিরিয়েন্স সেটুকু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর আগামী দিনে তোমার স্বপ্নগুলো তুমি ছুঁতে পারো, সেই শুভেচ্ছা রইল। Thank you. ভালো থেকো। আশা করছি আপনাদেরও আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের মন চায় আড্ডায়, আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।